ডিপিএলে বৃষ্টি আইনে কলাবাগানকে ৪৯ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। রিজার্ভ ডেতে গড়িয়েছে মোহামেডান প্রাইম ব্যাংক এবং আবাহনী ও গাজী গ্রুপের ম্যাচ। এক মাস পিছিয়ে ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে বিপিএল এর চতুর্থ আসর। আগের আসরের পারিশ্রমিক এখনো বুঝে পাননি ক্রিকেটাররা, বকেয়া পরিশোধের উদ্যোগ বিসিবির। বুধবার আইপিএল এর এলিমিনেটরে কলকাতার মুখোমুখি হবে হায়দ্রাবাদ। ডু অর ডাই ম্যাচে শেষবারের মতো সাকিব মুস্তাফিজের দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। পেশাদার লিগের জন্য 10টি স্টেডিয়াম সংস্কারে বাফুফের প্রস্তাবে সাড়া দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসি। 15 বছরের জন্য সিলেট একাডেমি ব্যবহারে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকিতে জয় রথ ছুটে চলেছে উষার। আলিম বেলালের হ্যাটট্রিকে বাংলাদেশের এসসির বিপক্ষে 9-0 গোলের জয়। অ্যাজাক্সকে 6-1 গোলে হারিয়েছে মোহামেডান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ঢাকা প্রিমিয়ার লিগের খবর। অষ্টম রাউন্ডের ম্যাচে ফতুল্লায় বৃষ্টি আইনে কলাবাগান ক্রিকেট একাডেমিকে 49 রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। টস হেরে আগে ব্যাট করে 6 উইকেটে 287 রান করে দোলেশ্বর। জবে ব্যাট করতে নেমে 4 উইকেটে 98 রান করতেই বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় ম্যাচ, আর তাতেই জয় পায় দোলেশ্বর। এদিকে বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়িয়েছে মিরপুরে মোহামেডান ও প্রাইম ব্যাংক এবং বিকেএসপিতে আবাহনী ও গাজী গ্রুপের ম্যাচগুলো। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 112 রান করেন ইমতিয়াজ ও রবি। ব্যক্তিগত 50 রানে রবিকে ফিরিয়ে এ জুটি ভাঙেন তাপস ঘোষ। সেঞ্চুরির স্বপ্ন দেখা ইমতিয়াজকেও 86 রানে রুখে দেন সাকসেনা। তবে রকিবুল হাসানের 66 ও অধিনায়ক ফরহাদ রেজার অপরাজিত 34 রানে শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 287 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় প্রাইম দোলেশ্বর। কলাবাগানের হয়ে মিরাজ নিয়েছেন 2 উইকেট। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে 47 রানে মাই শুকুরকে হারায় কলাবাগান। এরপর যতীন সাকসেনাও ফিরে গেছেন দ্রুত। অধিনায়ক মাহমুদুল হাসান আহত হয়ে ফিরে গেলে আরও বিপাকে পড়ে কলাবাগান। দলীয় 73 রানে 38 রান করা ইরফানের বিদায়ে হারের শঙ্কায় পড়ে তারা। এরপরই শুরু হয় বৃষ্টি, আর এতেই কপাল খুলে যায় দোলেশ্বরের। বৃষ্টি আইনে 49 রানের চমৎকার জয় পায় দোলেশ্বর। এদিকে বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক মিত্রকে হারায় আবাহনী। তবে দ্বিতীয় উইকেট জুটিতে লিটন কুমারকে নিয়ে 92 রানের জুটি গড়েন তামিম। 37 রানে লিটন বিদায় নিলেও হাল ধরে রাখেন তামিম। 92 বলে 55 রানের চমৎকার একটি ইনিংসের সঙ্গে এদিন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট এতে 6000 রানের কোটা স্পর্শ করেছেন এই বাঁহাতি ওপেনার। এদিন আরো চমক দেখিয়েছেন রজত ভাটিয়া। দলে যোগ দিয়ে 90 রানের দারুণ একটি ইনিংস উপহার দিয়েছেন আবাহনীকে। এর আগে 3 জন বিদেশি এনেও খুব একটা সাফল্য পায়নি আবাহনী। তবে ভাটিয়ার এই ইনিংসে আশার আলো দেখছে তামিমের দল। শেষ দিকে মোসাদ্দেকের 47 রানে 6 উইকেট হারিয়ে 276 রান করে আবাহনী। এরপর প্রচন্ড বৃষ্টি শুরু হলে আর ব্যাটিংয়ে নামা হয়নি গাজী গ্রুপ ক্রিকেটার্সের। রিজার্ভ ডেতে বুধবার মাঠে নামবে তারা। বিকেএসপির মতো মিরপুরেও হানা দিয়েছে জ্যৈষ্ঠের বৃষ্টি। টস হেরে ব্যাট করতে নামা মোহামেডানের শুরুটা ভালো হয়নি। 41 রানে প্রথম সারির 5 ব্যাটসম্যানকে হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঐতিহ্যবাহী দলটি। তবে 64 রান করে মান বাঁচিয়েছেন নাজমুল হোসেন মিলন। শেষ পর্যন্ত হাবিবুর রহমানের 50 ও মানহাসের 35 রানে কোন রকমের সবকটি উইকেট হারিয়ে 224 রান করে মোহামেডান। 225 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে 1 উইকেটে 40 রান তুলতেই হানা দেয় বৃষ্টি। ফলে রিজার্ভ ডেতে বুধবার আবারও ব্যাট করতে নামবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসর শেষ হবার 1 মাসের মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও কথা রাখেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এখন ক্রিকেটারদের কাছ থেকে লিখিত অভিযোগ পাননি। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা তিনি একথাই জানিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের পারিশ্রমিক আটকে রেখেছে। দ্রুতই খেলোয়াড়দের বকেয়া শোধের উদ্যোগ নিয়েছে ক্রিকেট বোর্ড। এছাড়াও ইঙ্গিত দিলেন নভেম্বরে নয়, বিপিএল এর চতুর্থ আসর হতে পারে ডিসেম্বরে। Jihan Mubarak, and it's the bowlers
2012 সালে ফিক্সিং এর কালো বিড়ালের থাবায় প্রায় 3 বছর আধারে ঢাকা পড়েছিল জমজমাট টি-20 আসর পিপিএল। সেই সাথে ক্রিকেটারদের বকের অভিযোগও কঠোরভাবে সমালোচিত হয়। তবে নানা জটিলতার পর গেল বছরের নভেম্বরে তৃতীয় আসর শুরুর পূর্বে ক্রিকেট বোর্ড পরিষ্কার করেছিল আসর শেষ হবার 1 মাসের মধ্যে শতভাগ পারিশ্রমিক পাবে খেলোয়াড়রা। তবে বাস্তবতা হলো আসর শেষ হবার 5 মাস পার হলেও এখনো ক্রিকেটারদের পারিশ্রমিকের 25% অর্থ বকেয়া। ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স ও সিলেট সুপারস্টার এই 3 ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করতে টালবাহানা করছে। আমাকে যেটা ইনফর্ম করেছে অ্যাবাউট 25%, যেটা এখনো দেওয়া হয়নি সিলেট, রংপুর আর বরিশাল। ফরেনের ব্যাপারে বোধহয় একটা শোনা গেছে বরিশালের। তেমন কথা 25% আমরা অলরেডি আবার ফ্র্যাঞ্চাইজিদের চিঠি দিয়েছি, মানে আমাদের কেউ রিটেন কমপ্লেইন কিন্তু করেনি। আগামী 1 সপ্তাহের মধ্যে এই 3 ফ্র্যাঞ্চাইজিকে শেষবারের মতো খেলোয়াড়দের বকেয়া পরিশোধে সতর্ক করে চিঠি দিবে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। তাতেও কোনো কাজ না হলে দায়িত্ব নেবে ক্রিকেট বোর্ড। অ্যাজ পার দ্য রুল আমরা তো ওদের ব্যাংক গ্যারান্টি আছেই আমাদের কাছে, আমরা এখান থেকে পেমেন্ট করে দেবো। তবে দিস ইজ গ্যারান্টেড যে তারা টাকা পাবে। এদিকে এবছরের অক্টোবর নভেম্বরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলবে। তাই নভেম্বরে নয়, বিপিএল এর চতুর্থ আসর পিছিয়ে যেতে পারে 1 মাস। প্লেয়ারদের ইনভলভমেন্ট নভেম্বর ডিসেম্বরে কখন তাদের ইনভলভমেন্ট নাই, ম্যাক্সিমাম প্লেয়ারদের ইনভলভমেন্ট নাই কখন, ওই টাইমটাই আমরা সিলেক্ট করবো। তবে এসব ব্যাপারে বিপিএল এর প্রধান জানিয়েছেন জুলাইয়ে নতুন আসরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে আমরা আপনাদের পুরোটা বলতে পারবো। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আইপিএল এর খবর, সাকিব মুস্তাফিজ এই দুই তারকার জন্যই বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল এর এলিমিনেটর ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মুস্তাফিজের হায়দ্রাবাদ। দু দলের ডু অর ডাই ম্যাচে শেষবারের মতো সাকিব মুস্তাফিজের দ্বৈরথ দেখার সুযোগ পাবে ক্রিকেট প্রেমীরা। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত 8:30টায়। ডু অর ডাই ম্যাচ, কি কলকাতা কি হায়দ্রাবাদ, যে হারবে আইপিএল থেকে বিদায় ঘন্টা বেজে উঠবে তারই। আর সাকিব মুস্তাফিজ যখন একে অপরের প্রতিপক্ষ, তখন বাংলাদেশের দর্শকদের কাছে যে এলিমিনেটরের ম্যাচটা বাড়তি উন্মাদনা যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে দেশের সমর্থকদের পাশাপাশি ভারতীয়দেরও মন জুগিয়েছেন মুস্তাফিজ। দ্য ফিজ, ম্যাজিক মুস্তাফিজ প্রশংসামূলক অনেক উপাধিও কুড়িয়েছেন অফ কাটার আর স্লোয়ারের ভেলকিতে। 14 ম্যাচে 16 উইকেট নিয়ে মুস্তাফিজ আইপিএল এর তৃতীয় সেরা উইকেট শিকারী। অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনরা আছেন দারুণ ছন্দে। বোলিংয়ে মিস্টার কাটার মুস্তাফিজের পাশাপাশি ময়েসেস হেনরিক্স, ভুবনেশ্বর কুমাররা কোচ টম মুডির মূল অস্ত্র। বিপরীতে এবারের আইপিএলে নিজের নামের পাশে ব্যাট বলের পারফরমেন্সে কেমন যেন বেমানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। 10 ম্যাচে নিয়েছেন কেবল 5 উইকেট আর রান করেছেন মাত্র 114। তবে কলকাতাকে টিকিয়ে রাখতে গৌতম গম্ভীর, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ইউসুফ পাঠানরা তো আছেনই। লিগ পর্বে সাকিব মুস্তাফিজের লড়াইয়ে দুবারই শেষ হাসি হেসেছিল সাকিবের কলকাতা। রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম ম্যাচে 8 উইকেটের আর ইডেন গার্ডেন্সে ফিরতি লেগে 22 রানের জয় পেয়েছিল কলকাতা। তবে আগের হিসাব নিকাশ এখন মূল্যহীন। যুদ্ধ এবার নকআউটের। সাকিব মুস্তাফিজের আরো একটি জমজমাট লড়াই দেখতে ম্যাচটি পাচ্ছে বাড়তি মাত্রা। নাসির সুলতান, সময় সংবাদ। আইপিএল এর আরো খবর, কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট লায়ন্সকে তারা হারিয়েছে 4 উইকেটে। এবি ডিভিলিয়ার্সের অসাধারণ ব্যাটিংয়ে এই জয় পায় তারা। ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে গুজরাট লায়ন্সের সংগ্রহ ছিল 158 রান। শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই হারায় তারা ম্যাককালামকে। ইকবাল আবদুল্লাহর বলে তিনি ধরা পড়েন ডিভিলিয়ার্সের হাতে। 4 বলে তার সংগ্রহ ছিল 1 রান। এরপরে দলের হাল ধরেন ডোয়াইন স্মিথ। তিনি 41 বলে 73 রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া দীনেশ কার্তিক করেন 30 বলে 26 রানের ইনিংস। এছাড়াও শেষের দিকে ডিওয়ার্ডি তিনি 9 বলে 19 রানের ঝড়ো ইনিংস খেললে 158 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় গুজরাট লায়ন্স। জয়ে ব্যাট করতে নেমে শুরুটা অসাধারণ ধ্বংসের মধ্য দিয়ে শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। 12 রানে কোহলি, 25 রানে গেইল এবং 25 রানে রাহুলের উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। এরপরে দলের হাল ধরেন এবি ডিভিলিয়ার্স। 47 বলে 79 রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এবি ডিভিলিয়ার্স। এদিকে ঢাকার মাঠে চলছে প্রিমিয়ার লিগ। তবে ক্রিকেট প্রেমীদের মনে পড়ে আছে সাকিব মুস্তাফিজের দ্বৈরথ। একদিকে খানিকটা ফর্মহীন সাকিব আল হাসান, অন্য পাশে স্বমহিমায় উজ্জ্বল মুস্তাফিজুর রহমান। এ নিয়ে উচ্ছ্বাস দেশের ক্রীড়াঙ্গনেও।
মুমিনুল হক জানিয়েছেন, ম্যাচকে ঘিরে বাড়তি উন্মাদনা আছে ক্রিকেটারদের মধ্যে। আর হকির তারকা রাসেল মাহমুদ জিমি জানালেন, তাদেরকেও ছুঁয়ে গেছে এই আইপিএল জ্বর। সাকিব আর মুস্তাফিজ হাতে ব্যাট বল দরকার নেই। আইপিএল এর খেলা চলাকালীন এমনি কোনো কাটওয়েতে তাদের দেখালেও টেলিভিশন স্ক্রিনের সামনে উল্লাস দেখা যায়। তাই এই এলিমিনেটর ঘিরে উৎসাহ উদ্দীপনার সীমা নেই। মুস্তাফিজ ভালো করুক, সাকিবও ভালো করুক, ম্যাচ যে জিতুক সমস্যা নেই। আমাদের বাংলাদেশের দুইটা খেলোয়াড় যাতে ভালো করে, আর সাকিব সেঞ্চুরি করুক আর মুস্তাফিজ 5টা উইকেট পাক, এটাই আমার চাওয়া। যদি সাকিব ব্যাট করে এবং মুস্তাফিজ বল করে, সেটাই সবচেয়ে আকর্ষণীয় ওভার হবে আমি মনে করি। আমাদের সেই তারকা মুস্তাফিজ যে দাফিজ হিসেবে পুরো বাংলাদেশ সহ বিশ্বে পরিচিত, আমি চাই সে ভালো করুক এবং সেই দলকে ফাইনালে নিয়ে গিয়ে বাংলাদেশকে আরো বিশ্বের কাছে উজ্জ্বল করুক। নিজের প্রথম আসরগুলোতে জাত চিনিয়েছেন অলরাউন্ডার সাকিব। একে তো নামের ভার, তার উপর নিয়মিত পারফর্মার, সব মিলিয়ে তাকে দলে রাখতে এক প্রকার বাধ্য হয় শাহরুখের কেকেআর। মুস্তাফিজের চিত্রটা খানিকটা ভিন্ন। এক মৌসুমেই মাতিয়েছেন আইপিএল এর ঝলমলে মঞ্চ, সেরা উদীয়মান ক্রিকেটার হবার দৌড়েও এগিয়ে আছেন। তাই তো দেশের টেস্ট ক্রিকেটের ভরসা মুমিনুল হকের মুখে এ দুজনের বন্দনা। হকির বড় তারকা জিমির সমর্থনটা সাকিবের প্রতি। আইপিএল খুব একটা বেশি দেখা হয় না, যদি ওই সাকিব ভাই আর মুস্তাফিজের খেলা হয় তখন দেখি আর কি। আর মুস্তাফিজ যখন খেলে, সাকিব ভাই যখন খেলে, তাদের খেলাটা বেশি দেখা হয়। সবসময় চেষ্টা করি যে দুইজন যাতে ভালো খেলে, ওইটা নিয়ে বসে থাকি আর কি। আমি অবশ্যই সাকিবকে সাপোর্ট করবো, কারণ কেকেআরের খেলা আমার কাছে আগের থেকে আমি সাপোর্ট করি, ভালো লাগে এবং ওর খেলা পার্সোনালি ভালো লাগে। তাই আমি হোপফুলি যে তার টিমটাই জয় হোক। দিন শেষে যেই হারুক যেই জিতুক, সাকিব মুস্তাফিজের দ্বৈরথে জয় হবে বাংলাদেশের ক্রিকেটের। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন শ্রীলঙ্কা সফরে 3 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার মিচেল স্টার্ক, আর প্রায় 3 বছর পর ওজি স্কোয়াডে ডাক পেলেন অলরাউন্ডার ময়েসেস হেনরিক্স। আর ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পিটার সিডল ও জেমস প্যাটিনসন। সবশেষ 2013 সালে ভারত সফরে ওজিদের হয়ে খেলেছিলেন হেনরিক্স। সেবার আচরণবিধি লঙ্ঘন করায় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন হেনরিক্স। তাই উপমহাদেশের উইকেটে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলেই বিশ্বাস করেন নির্বাচকরা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট খেলার পর ইনজুরিতে পড়েছিলেন মিচেল স্টার্ক। আগামী 26 জুলাই পাল্লে কেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। নারী সাংবাদিকের সাথে অশালীন আচরণ করে ফেঁসে গেলেন ক্রিস গেইল। এজন্য এবারের বিগ ব্যাশে তাকে ডাকবে না মেলবোর্ন রেনেগেডস। রেনেগেডসের প্রধান নির্বাহী স্টুয়ার্ট কভেন্ট্রি একথা নিশ্চিত করেছেন। এবারে অস্ট্রেলিয়ান গ্রীষ্মে অন্তত রেনেগেডসে খেলা হচ্ছে না এই জামাইকান টর্নেডোর। এই ঘটনার রেশ ধরে ইংল্যান্ডের সামারসেটেও খেলা অনিশ্চিত হয়ে পড়েছে তার। কারণ সম্প্রতি এক ইংলিশ নারী সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে বেশ আপত্তিকর মন্তব্য করেছেন গেইল। খুব শীঘ্রই গেইল তার আত্মজীবনী বের করতে যাচ্ছেন, সেখানে ক্রিকেটীয় জীবনের নানা ঘটনার সাথে নিশ্চিতভাবেই এই ঘটনাগুলো স্থান করে নেবে। ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের সাথে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবিত বিষয়গুলোতে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, যার মধ্যে লীগ আয়োজনের জন্য 10টি স্টেডিয়াম সংস্কারের বিষয়ে সম্মত হওয়ার ব্যাপারে এনএসসির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি বাফুফের সভাপতির। তবে ফুটবলের উন্নয়নে 15 বছরের জন্য সিলেট একাডেমি ব্যবহারের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। 10 জুন থেকে ফেডারেশন কাপ শুরুর কথা থাকলেও পেশাদার লীগ কবে শুরু হবে তা এখনো নির্ধারিত হয়নি। তবে এবারের পরিকল্পনা অনুসারে ঢাকা ও এর বাইরে আরো কয়েকটি ভেন্যুতে পেশাদার লীগ ও সুপার লীগ আয়োজনের সিদ্ধান্তকে সামনে রেখে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের সাথে বৈঠক করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বৈঠকে তুলে ধরা বিভিন্ন দাবির মধ্যে ছিল ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম এবং ঢাকার বঙ্গবন্ধু ও কমলাপুর স্টেডিয়াম সংস্কার করা। পাশাপাশি যেসব স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপন হয়নি সেখানে তা স্থাপন সহ ভেন্যুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া ও কয়েকটি স্টেডিয়াম শুধুমাত্র ফুটবলের জন্য নির্ধারণের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান বাফুফের সভাপতি। ঢাকার বাইরে প্রত্যেকটা স্টেডিয়ামে ন্যাশনাল লিগ খেলি, মানে প্রফেশনাল লিগ বা বিএসএল খেলি, তাহলে তো একটা কোয়ালিটি লাগবে এবং আমাদেরকে বলছে ওনাদেরকে বলে দিতে কোনটা কি করতে। মানে আই এম ভেরি হোপফুল যে এবার হবে। বিএসএল এ ফ্লাড লাইট লাগবে কেন, আমার তো লিগেও লাগবে। আমি আজকে লিগে ফ্লাড লাইট ছাড়া খেললেও ইটস এ কোর্স অফ টাইম আমাকে ফ্লাড লাইটে খেলতেই হবে। তো ওনারা বলছে ওটারও তারা প্রপোজাল তৈরি করছে। ওনারা যদি বলে যে আমাকে দিয়ে দিবি, আমি মেনটেন্যান্স দেখাশোনা সব করব, আমাদের কোনো প্রবলেম নাই, বিএফএফ এর কোনো প্রবলেম নাই।
আবার ওনারা যদি রেখে করতে চান ওইটাও প্রবলেম নেই। তবে ফুটবলের উন্নয়নে 15 বছরের জন্য সিলেট একাডেমিতে স্থায়ী ক্যাম্প করার বিষয়টি আরো আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। বিকেএসপি আমাকে দিতে হবে 15 বছরের জন্য মিনিমাম, তো 15 বছর না দিলে ইট ডাজন্ট ওয়ার্ক ফর মি। বাট ওনাদের যে কনসেপ্ট, এই কনসেপ্টে আমি ঠিক বুঝতেছি না এটা কোথায় যাবে। সো বিকেএসপি নিয়ে হয়তো আরো 2-4টা মিটিং লাগবে। তো আমি বিকেএসপি নিয়ে খুব একটা মানে আই এম নট ভেরি হোপফুল যে হোয়াট উইল হ্যাপেন। এদিকে পেশাদার লিগে অংশ নেওয়া দলগুলোকে হোম ভেন্যু বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন কাজী সালাউদ্দিন। উইল গিভ দেম চয়েস। তারপরে নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের ফুটবল প্রসঙ্গ। ঘরের মাঠ নু ক্যাম্পে এবার ট্রফি উদযাপনে অংশ নিল বার্সেলোনার ফুটবলাররা। প্রিয় ভক্তদের করতালিতে ও ভালোবাসায় সিক্ত হলেন নেইমার, ইনিয়েস্তা, পিকেরা। তবে এদিন সমর্থকরা কাছে পাননি প্রিয় ফুটবলার মেসি, সুয়ারেজ, রাফিনহা ও মার্মিলানকে। তাই তাদের ছাড়াই আতশবাজি, গান ও করতালিতে উদযাপিত হয় কাতালানদের ডাবল শিরোপা জয়ের আনন্দ। যেন শেষই হচ্ছে না বার্সেলোনার ডাবল জয়ের আনন্দ। লিগ শিরোপা জয়, এরপর সেভিয়াকে হারিয়ে কোপা দেলের শিরোপা জয়ের পর নু ক্যাম্পে প্রথম বার্সার শিরোপা উদযাপন। তাই প্রিয় মাঠে প্রিয় ভক্তদের সামনে আবারও শিরোপা উদযাপনে অংশ নিলেন কাতালান বাহিনীরা। আতশবাজি, গান আর সমর্থকদের করতালিতে এদিন যেন মুখরিত হয়ে ওঠে পুরো নু ক্যাম্পের গ্যালারি। এদিন মেসি, সুয়ারেজের মতো তারকা ফুটবলাররা মাঠে উপস্থিত না থাকলেও ছিলেন কোপা দেলের জয়ের নায়ক নেইমার ও জর্ডি আলবা, ছিলেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে ও দানি আলভেসরা। এছাড়াও জয়ের পেছনের কারিগর লুই এনরিকে ছিলেন এই আনন্দ সন্ধ্যার কেন্দ্রবিন্দুতে। ভক্তদের সাথে নিজেদের শিরোপা উল্লাস ভাগাভাগি করে নিলেন তারাও। আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু আমরা আরো বেশি কিছু চাই। নতুন ইতিহাস গড়তে আগামী বছর আবারও ফিরব। জয় হোক বার্সার, জয় হোক কাতালানদের। আমি মনে করি একটা ভালো সময় কেটেছে বার্সেলোনার, কারণ বছরটা অনেক কঠিন ছিল বার্সার জন্য। তবে সবসময় আমাদের সাথে থাকার জন্য, আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আমাদের ডাবল শিরোপা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, আর এজন্যই লিগ ট্রফি ও কোপা দেল রের ট্রফি আজ আমাদের। সব সময় পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এই ক্লাবের একজন সদস্য হওয়ায় আমি খুবই খুশি। এর আগে 2014-15 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও কোপা দেল রে ও লিগ শিরোপা ঘরে তুলে ট্রেবল জয়ের স্বাদ পেয়েছিল বার্সেলোনা। ফারজানা মুমু, সময় সংবাদ। এখনো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেননি মরিনহো। তার আগেই পুরনো শিষ্য ইব্রাহিমোভিচকে দলে চান বলে সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে। ফ্রেঞ্চ কাপে জয় দিয়ে নিজের পিএসজি সফর শেষ করেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। ছাড়ার সাথে সাথেই তাকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কেউ বলছেন তিনি পাড়ি জমাবেন MLS-এ, কারো মতে তার গন্তব্য ওল্ড ট্রাফোর্ড। আর ইব্রার সাবেক কোচ মরিনহো যে যাচ্ছেন সেখানে। ইব্রার বেতন হতে পারে প্রতি সপ্তাহে 3,50,000 ইউরো। সুইডেনের এই রেকর্ড গোলদাতা 13 বছরে 12টা লিগ জিতেছেন। একটি ফুটবল ম্যাচে অংশ নিয়েছেন 2,357 জন খেলোয়াড়। সংখ্যাটি চমকে দেওয়ার মতো হলেও এক ম্যাচে সবচেয়ে বেশি খেলোয়াড় অংশ নেওয়ার নতুন এই রেকর্ডটি গিনিস রেকর্ড গড়েছে চিলির পেশাদার ফুটবলার ও একদল সমর্থক। সেই সাথে সবচেয়ে ম্যারাথন ম্যাচের রেকর্ডের দাবি করেছেন খেলোয়াড়রা। চিলির একদল পেশাদার ও অপেশাদার ফুটবলার মিলে বিসেন্টনার আয়োজন করে 5 দিন ব্যাপী ম্যারাথন ম্যাচের। 17 মে শুরু হওয়া ম্যাচটি সবচেয়ে দীর্ঘমেয়াদী ফুটবল ম্যাচের রেকর্ড গড়ার স্বীকৃতি না পেলেও গড়েছে এক ম্যাচে সর্বোচ্চ খেলোয়াড় অংশ নেওয়ার রেকর্ড। এমনটাই জানিয়েছেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের জজ অ্যাভলিন ক্যারোরা। 120 ঘন্টার এই ম্যাচে অংশ নিয়েছেন 2,357 জন খেলোয়াড়। এদের সবাই পেশাদার ফুটবলার নয়। রেকর্ড গড়া এই ম্যারাথন ম্যাচের জন্য অপেশাদার খেলোয়াড় সংগ্রহ করা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে, যেখানে 16 বছরের ঊর্ধ্বে 3,800 নারী পুরুষ নাম নিবন্ধন করান। দুর্নীতির অভিযোগে ফিফা এবার বহিষ্কার করল বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মার্কাস কেটনারকে। 45 বছর বয়সী এই জার্মান ফুটবল সংগঠকের বিরুদ্ধে মাসিক বেতন বোনাসের বাইরে গোপনে কয়েক মিলিয়ন পাউন্ড নেয়ার অভিযোগ করেছে ফিফার অভ্যন্তরীণ তদন্ত কমিটি। অভ্যন্তরীণ তদন্ত কমিটির অভিযোগের ভিত্তিতে এটি ফিফার প্রথম বরখাস্ত। ফুটবলের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে কেটনার তার চাকরির চুক্তিপত্রের বাইরে গোপন বোনাস হিসাবে কয়েক মিলিয়ন পাউন্ড নিয়েছেন।
আর গোপন বোনাসের বিষয়টি ফিফা নির্ধারিত কয়েকজন কর্মকর্তাই শুধু জানত, যার মধ্যে রয়েছেন ফিফার বিদায়ী সভাপতি ব্ল্যাটার। 2004 থেকে 2014 সাল পর্যন্ত 1.35 মিলিয়ন পাউন্ড বাড়তি বোনাস পেয়েছেন কেন্টনার। 2003 সালে অর্থ বিভাগের পরিচালক হিসেবে ফিফায় যোগ দেন জার্মানির এই ফুটবল সংগঠক। এরপর 2007 সাল থেকে পালন করছেন উপমহাসচিবের দায়িত্ব। 2014 সালে মহাসচিব দুর্নীতির অভিযোগে 12 বছরের জন্য নিষিদ্ধ হলে বরখাস্ত হওয়া পর্যন্ত ফিফার ভারপ্রাপ্ত মহাসচিব। খেলার সময় আরো যা থাকছে: ঢাকার পর ব্রজেন দাসের বিক্রমপুরে হলো সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ। অংশ নিয়েছে তৃণমূল পর্যায়ের 110 জন খুদে সাঁতারু। প্রিমিয়ার লিগ হকির খবর। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে লিগে টানা চতুর্থ জয় পেয়েছে উষা ক্রীড়া চক্র। পাকিস্তানি রিক্রুট আলিম বেলালের হ্যাট্রিকে বাংলাদেশ এসসিকে 9-0 গোলে বিধ্বস্ত করেছে সরওয়ার হোসেনের দল। দিনের আরেক ম্যাচে অ্যাজাক্সের বিপক্ষে 6-1 গোলের জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা কালোদের হয়ে হ্যাট্রিক করেছেন পাকিস্তানি ফরোয়ার্ড তাজভার আব্বাস। উষা এবং মোহামেডান ভিন্ন দুই ম্যাচে লিগের ফেভারিট দুই দল অভিন্ন এক সমীকরণ নিয়ে মাঠে নামে। একদিকে জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে উষা, অন্যদিকে এই ম্যাচ জিতলেই হ্যাট্রিক জয় পাবে সাদা কালোরা। আর দুই দলেরই প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল, তাই শক্তিমত্তায় এগিয়ে থেকে মাঠে নামে উষা এবং মোহামেডান। প্রথম ম্যাচে বাংলাদেশ এসসিকে প্রতিপক্ষ পেয়ে রীতিমতো গোল উৎসব করে ক্লাব কাপ রানার্স আপ উষা ক্রীড়া চক্র। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত উষার ফরওয়ার্ডদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ এসসি। পাকিস্তানি 5 খেলোয়াড় নিয়ে গড়া একাদশে শুরুতেই গোল পায় উষা। বিরতির আগ পর্যন্ত মামুনুর রশিদ শিষ্যদের কাছে 5 গোল হজম করে বাংলাদেশ এসসি। বিরতি থেকে ফিরে গোল ক্ষুধা বাড়ায় সারার হোসেনের দল। শুধু পেনাল্টি কর্নার থেকে উষার পাকিস্তানি ফরওয়ার্ড আলিম বেলাল একাই করেন 6 গোল, বাকি 3টা ফিল্ড গোলে। আর 2টা ফিল্ড গোল পান বাংলাদেশ জাতীয় দলের ফরওয়ার্ড পুষ্পর খিসা মিমো, আর একটি ফিল্ড গোল করেন আরেক স্ট্রাইকার কৃষ্ণ কুমার। ফলে 9-0 গোলে জয়, সাথে টানা 4 জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন উষা ক্রীড়া চক্র। আরেক ম্যাচে লিগে এক ম্যাচও না জেতা অ্যাজাক্সের মুখোমুখি হয় 4 বারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। সাদা কালোদের হয়ে ইনজুরি কাটিয়ে দলে ফেরেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তবে ম্যাচের শুরুতে গোল পায় অ্যাজাক্স, ঠিক এর পরের গল্প জামান হায়দারের শিষ্যদের। মোহামেডানের পাকিস্তানি রিক্রুট তাজভার আব্বাস করেছেন হ্যাট্রিক, আর 2 গোল করেছেন আব্বাসের স্বদেশী উমর ভুট্টা। 6-1 গোলের জয় নিয়ে আবাহনীর সাথে টেবিলের 2 এখন মোহামেডান। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পর এবার ব্রজেন দাসের বিক্রমপুর তথা মুন্সিগঞ্জে জাঁকজমকভাবে আয়োজিত হলো সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ। তৃণমূল পর্যায়ের 110 জন খুদে সাঁতারুর মধ্য থেকে 30 জন নির্বাচিত হয় এই প্রতিযোগিতায়। ইভেন্টে হয় 32টি। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সুইমিং ফেডারেশন আয়োজন করে এই প্রতিযোগিতার। মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এক ঝাঁক সম্ভাবনাময় খুদে সাঁতারুর দল, যাদের চোখে মুখে শুধুই উদ্দীপনা আর জয়ের স্বপ্ন। এদের মধ্যে অনেকে দেশের প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো করছে, আর যারা নির্বাচিত হতে পারেননি তাদের মধ্যেও নিজেদের যোগ্য করে গড়ে তোলার প্রত্যয়। এখানে এত মজার একটা ব্যাপার আমরা কখনোই উপভোগ করিনি। মেয়েরা অনেক লাজুক, তারা খেলাধুলাটা করতে চায় না। আমি চাই যাতে মুন্সিগঞ্জ থেকে মেয়েরা অবশ্যই সুইমিং এগিয়ে যায়। মুন্সিগঞ্জের ক্রীড়া সংস্থার ভিতরে এরকম খেলায় আমরা অংশগ্রহণ করে খুব ভালো লাগতেছে। আমরা আরো ভালো করতে চাই, যদি আমাদের যদি ডাকে আমরা আরো ভালো করে দেখে তুমি ইনশাআল্লাহ। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেকদিন পর মুন্সিগঞ্জ সুইমিং পুল প্রাণ চাঞ্চল্যতায় মুখরিত হলো। তাই কৌতূহলী মানুষের পাশাপাশি বিশিষ্ট সাঁতারুরা উপভোগ করে এই প্রতিযোগিতা। এই উদ্যোগের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে যারা খুদে সাঁতারু আছে তাদের খুঁজে বের করা যাবে। প্রথমবারের মতো আয়োজিত সুইমিং ট্যালেন্ট হান্ট নামের এই প্রতিযোগিতা হবে দেশের 64 জেলাতেই, যেখান থেকে 820 জনকে প্রাথমিকভাবে নির্বাচন করার পর বেছে নেওয়া হবে 160 জনকে। এরপর দেয়া হবে 3 মাসের প্রশিক্ষণ। পরে সেখান থেকেই বাছাইয়ের মাধ্যমে 60 জনকে দেয়া হবে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ, যাতে আবারও বাংলায় উঠে আসে এশিয়ার প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাসের মতো সাঁতারুরা। তাদের যে চলন শক্তি, স্ট্রোকগুলা, এই বয়সে এত সুন্দর স্ট্রোক, তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় ইনশাল্লাহ তারা বাংলাদেশের মান বিশ্বে রাখবে। প্রতিযোগিতা সার্থক করতে একনিষ্ঠভাবে কাজ করছে নৌবাহিনী। প্রধান পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রতিটা জেলায় যাব এবং সেরা সাঁতারু খুঁজে বের করে দীর্ঘমেয়াদী
প্রশিক্ষণ দিব। মুন্সিগঞ্জে সাঁতারের এই আয়োজন সফল করতে আয়োজক কমিটির আহ্বায়ক জানান নানা সম্ভাবনার কথা। এই প্রক্রিয়ার মাধ্যমে, এই প্রতিযোগিতার মাধ্যমে যে ব্রজেন দাসের মতো সাঁতারু আমরা খুঁজে পাবো, যারা বাংলাদেশকে আবারও বিশ্ব দরবারে নিয়ে যাবেন। নদীমাতৃক বাংলাদেশ আবার সাঁতারের বিশ্বকে আলোকিত করবে, এমনটি প্রত্যাশা সবার। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে স্পিড স্টান্ট মাস্টার এক্সট্রিম সাইকেল স্টান্ট কম্পিটিশন। এজন্য আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন ও সাইকেল র্যালির। সাইকেল র্যালিটি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, পান্থপথ, শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে মোহাম্মদপুরে এসে শেষ হয়। মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজে দেশের প্রায় 200 জন সাইক্লিস্ট দুটি ভাগে বিভক্ত হয়ে তাদের এক্সট্রিম সব স্টান্ট প্রদর্শন করবে। প্রতিযোগিতা থেকে বাছাই করে পুরস্কৃত করা হবে সেরা স্পিড স্টান্ট মাস্টারকে। স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের কোচের দায়িত্ব নিয়েছেন লিভারপুলের সাবেক বস ব্রেন্ডন রজার্স। নতুন ক্লাবের দায়িত্ব নিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দাপট দেখাতে মরিয়া এই আইরিশম্যান। 1887 সালে প্রতিষ্ঠিত সেল্টিক প্রথম ব্রিটিশ ক্লাব হিসেবে 1966 সালে ঘরে তুলেছিল ইউরোপিয়ান কাপ। এখন পর্যন্ত স্কটিশ লিগ চ্যাম্পিয়ন হয়েছে 47 বার। এছাড়াও স্কটিশ কাপ 36 বার এবং স্কটিশ লিগ কাপ 15 বার জিতেছে সেল্টিক। এছাড়া 2003 সালে উয়েফা কাপ ফাইনালে উঠেছিল ক্লাবটি। সম্প্রতি কিছুটা বাজে সময় পার করা এই স্কটিশ ক্লাবটির দায়িত্ব নিয়ে হারানো গৌরব ফিরিয়ে আনার ঘোষণা দিলেন ব্রেন্ডন রজার্স। জানালেন ঐতিহ্যবাহী স্কটিশ ক্লাবটিকে দিয়ে আলোড়ন তুলতে চান ইউরোপের ক্লাব ফুটবলে। প্রিমিয়ার লিগ থেকে সেল্টিকের দায়িত্ব নেওয়াটা মোটেও অসম্মানের নয়। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ক্লাব। এছাড়াও ক্লাবটির নিজস্ব একাডেমি রয়েছে। সেল্টিক ব্রিটেনের প্রথম ক্লাব যারা ইউরোপিয়ান কাপ জিতেছে। এই ক্লাবটির মাধ্যমে আমি ইউরোপের ফুটবলে প্রভাব বিস্তার করতে চাই। জার্মানিতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী স্ট্রং ম্যান দৌড় প্রতিযোগিতা। শনিবার দেশটির নুয়েরবার্গ মোটর রেসিং ট্র্যাকে ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে প্রায় 10,000-এরও বেশি প্রতিযোগী। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডিপিএলে বৃষ্টি আইনে কলাবাগানকে 49 রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। রিজার্ভ ডেতে গড়িয়েছে মোহামেডান প্রাইম ব্যাংক এবং আবাহনী ও গাজী গ্রুপের ম্যাচ। এক মাস পিছিয়ে ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে বিপিএল এর চতুর্থ আসর। আগের আসরের পারিশ্রমিক এখনো বুঝে পাননি ক্রিকেটাররা। বকেয়া পরিশোধের উদ্যোগ বিসিবির। বুধবার আইপিএল এর এলিমিনেটরে কলকাতার মুখোমুখি হবে হায়দ্রাবাদ। ডু অর ডাই ম্যাচে শেষবারের মতো সাকিব মুস্তাফিজের দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। পেশাদার লিগের জন্য 10টি স্টেডিয়াম সংস্কারে বাফুফের প্রস্তাবে সাড়া দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসি। 15 বছরের জন্য সিলেট একাডেমি ব্যবহারে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকিতে জয় রথ ছুটে চলেছে উষার। আলিম বেলালের হ্যাট্রিকে বাংলাদেশ এসসির বিপক্ষে 9-0 গোলের জয়। অ্যাজাক্সকে 6-1 গোলে হারিয়েছে মোহামেডান। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।